সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চলতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশ এবং ভারতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এমন আভাস দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। বলা হচ্ছে উপমহাদেশে মৌসুমী বায়ু প্রচণ্ড সক্রিয় থাকবে। এতে স্বাভাবিকের চেয়ে 50 থেকে 70 ভাগ বেশি বৃষ্টি হতে পারে। দেশে মাঝারি থেকে বড় বন্যার আশঙ্কাও জানান বিজ্ঞানীরা। সড়কে যানবাহনের গতি ও গাড়ির ধরন নির্ধারণ করে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক চালক বলেছেন এতে দুর্ঘটনা বাড়বে। লেইন ব্যবস্থা কার্যকর করতেও বলেন কেউ কেউ। ত্রুটিপূর্ণ যান এবং অদক্ষ চালকদের নিয়ন্ত্রণে তাগিদ দেন বিশেষজ্ঞরা। তবে বিআরটি এর চেয়ারম্যান জানান সড়কে শৃঙ্খলা ফেরাতে এই নিয়ম করা হয়েছে। এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় বিমানটি। উড়ন্ত অবস্থায় আগুন লেগে গেলে নদীতে পড়ে যায় এটি। প্যারাশুট দিয়ে 2 পাইলট বেরিয়ে আসেন। পরে একজনের মৃত্যু হয়, আহত অপরজনের চিকিৎসা চলছে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছর বর্ষা মৌসুমে বাংলাদেশ এবং উজানের দেশ ভারতে ব্যাপক বৃষ্টির আভাস দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। স্বাভাবিকের চেয়ে প্রায় 70 ভাগের বেশি হতে যাওয়া সেই বৃষ্টিপাতের কারণে বর্ষাকালে বাংলাদেশে মাঝারি থেকে বড় বন্যার আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা কমে গেলে তাকে বলা হয় লানিনা। আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন চলতি বছর জুনে লানিনা তৈরি হবে, আর জুলাই মাসের শেষের দিকে তা শক্তিশালী পর্যায়ে যেতে পারে। এদিকে ভারত মহাসাগরের ইন্ডিয়ান ওশেন ডায়াপোল বা আইওডি পজিটিভ হতে যাচ্ছে জুলাই মাসের শেষ নাগাদ। এই 2 কারণে চলতি বছর উপমহাদেশে বর্ষাকালে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসবে ও প্রচণ্ডভাবে সক্রিয় হবে মৌসুমী বায়ু, যাতে স্বাভাবিকের চেয়ে 50 থেকে 70 ভাগ বেশি বৃষ্টিপাত হতে পারে। সম্প্রতি ভারতের পুনেতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরামে আবহাওয়াবিদেরা এমন পূর্বাভাস দিয়েছেন। সেই ফোরামে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দেন আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, নেপাল এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি রয়েছে, যেটা আমরা 70-80% বিভিন্ন মডেল দেখা যাচ্ছে এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু আমাদের দেশে জুনের 15 তারিখে যে এটা অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে জুনের 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ এদিকে বেড়ে যাবে। মূলত ভারত থেকে পানি এসে বাংলাদেশে বন্যা হয়। এবার যেহেতু সেখানে অস্বাভাবিক বৃষ্টির আভাস রয়েছে, তাই বর্ষাকালে বাংলাদেশে মাঝারি থেকে বড় বন্যার শঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিজ্ঞানীরা। সব মিলিয়ে এই মুহূর্তে বলা যায় যে একটি মাঝারি ধরনের বন্যার আশঙ্কা করা যায়। তবে আগামীতে লানিনা শক্তিশালী হয় এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোলও যদি প্যারালালি বিচরণ করে, সেক্ষেত্রে হয়তো বড় বন্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই বৃষ্টি যদি আপনার মডেলে যে দেখা যাচ্ছে, এটা যদি বাস্তব বৃষ্টিটা চলে আসে, সেক্ষেত্রে আপনাকে দেশে অনেক জায়গায় বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও জানিয়েছে চলতি বছর রয়েছে বন্যার ঝুঁকি। তবে বন্যা শেষ পর্যন্ত হবে কিনা বা হলেও তার ব্যাপকতা কেমন হতে পারে সে বিষয়ে আগাম কিছু বলতে পারছে না তারা। যেহেতু ভারী বৃষ্টিপাত স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেহেতু বন্যার ঝুঁকি অবশ্যই রয়েছে। তবে এটি কতটুকু গুরুতর হবে সেই বিষয়ে এখনই কোনো বিশেষ কোনো বার্তা এটি বহন করছে না এই মুহূর্তে। তবে পূর্বের বন্যাগুলো লানিনা বছরগুলোতে হয়েছিল, তা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে কোন সড়কে কোন ধরনের যানবাহনের সর্বোচ্চ গতি কত হবে তার সীমা বেঁধে দিয়েছে সরকার। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গতি নির্ধারণ করলে দুর্ঘটনা কমবে এমন নয়, সড়কে যান চলাচল হতে হবে বাস্তবসম্মত। মেহেদী হাসান সোহাগের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট।
রাজধানী সহ সারা দেশে মোটরযান চলাচলে গতি নির্ধারণে নতুন এই নীতিমালা অনুযায়ী এক্সপ্রেসওয়ে, মহাসড়ক এ ক্যাটাগরিতে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৮০ কিলোমিটার, নগর মহানগরের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৪০ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ একই সড়কে বিভিন্ন যানবাহন চলবে বিভিন্ন গতিতে। বিআরটি এর চেয়ারম্যান বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই নিয়ম চালু করা হয়েছে। যারা আমরা সড়ক ব্যবহারকারী, সেটা চালক হিসাবে হই, যাত্রী হিসেবে হই, মালিক হিসেবে হই, বা আমরা যারা ল এনফোর্স করতে, প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে আমরা সবাই যেন আইন মেনে চলে। এখন এই আইনটা যদি আমরা মেনে চলি তাহলে তো অ্যাক্সিডেন্ট অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু সড়কে যারা এসব চালাচ্ছেন তারা বলছেন, এমন প্রজ্ঞাপন অনুযায়ী চলাচলে বাড়বে দুর্ঘটনা। আবার কেউ কেউ বলছেন, সড়কের গতি নিয়ন্ত্রণে অবশ্যই লেন ব্যবস্থা কার্যকর প্রয়োজন। রানিং এ থাকলে আপনি মিনিমাম ৪০ থেকে ৫০ হাইস্ট উঠতে পারে বা ৬০, এর উপরে ওড়া যায় না। আর এমনি ৩০ গেলে আপনার রিস্কার চেয়েও কমে চলবে। আমরা যদি ৩০-৪০-এ চলে তখন তো সেক্ষেত্রে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, পিছন দিক থেকে ধাক্কা মারবে ওরা। 4 লেনের রাস্তা, এখানে ৮০ কিলোমিটারটা অনেকটা কম হয়ে যায়, এখানে হয়তো আমরা ১০০ করতে পারতো। পরিবহন বিশেষজ্ঞ বলছেন, সড়কের দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন ত্রুটিযুক্ত যানবাহন ও অদক্ষ অনিরাপদ চালককে নিয়ন্ত্রণ। লেনের ব্যবহার বাড়াতে উদ্যোগী হওয়ার পরামর্শও দেন এই বিশেষজ্ঞ। আমি এনফোর্স করব না, আমি আনফিট গাড়ি নিয়ন্ত্রণ করব না, চালককে প্রশিক্ষণ দেব না, দ্রুত গতি চালানোর যে প্রশিক্ষণের দরকার বা প্রপার যে উপযোগী ড্রাইভিং লাইসেন্সের দরকার সেটা থাকবে না। সেই জায়গায় নিয়ন্ত্রণ না করে আমি গতিকে কমিয়ে ফেলছি। মোটরসাইকেলের জন্য আলাদা গতির কথা বলা হচ্ছে, এটা বাস্তবায়ন করতে গেলে আমার আসলে আলাদা লেন লাগবে। তো আমি যেভাবে দেখছি আসলে আমাদের পলিসি এবং পরিকল্পনার মধ্যে সাংঘর্ষিক হচ্ছে। এসব নির্দেশনায় সড়কের দুর্ঘটনা আরো বাড়বে, আর দুর্ঘটনামুখী নির্দেশনা দিয়ে জনগণের উপর দায় চাপানোর চেষ্টাকে প্রতিষ্ঠা করছে সরকার বলেও মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। 2 জন পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিমানটি উদ্ধারে তৎপরতা চলছে। তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী। বিমান দুর্ঘটনার স্থান ঘুরে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। সময় তখন প্রায় 10:30টা। প্রচণ্ড গতিতে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। পাইলটরা বিমান বাঁচাতে জীবন দিয়ে দেন। এতদিন এটা প্রচারে থাকলেও তাই সত্য হয়ে ধরা দিল এই দুর্ঘটনায়। কেননা চাইলে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে জীবন রক্ষা করতে পারতেন পাইলটরা। কিন্তু জনবহুল জায়গায় বিমান ক্র্যাশ এড়াতে আগুন ধরা পর্যন্ত বিমানে থাকলেন তারা। নদীতে পতিত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমানে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই উদ্ধারে ছুটে যান স্থানীয় মাঝিরা। দ্রুতই উদ্ধারে যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে তার আগেই মাঝি মাল্লারা 2 পাইলটকে উদ্ধার করে। এর মধ্যে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত পরে মৃত্যুবরণ করেন। আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা আছিল, একজন হুঁশ আসিল, উনি ভানো আসিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসন আসলো ওকে আমি তুলছিলাম। তারপরে যখন দেখতেছি যে পাইলট 2টা প্যারাশুট দিয়ে নামতেছে, ওরা নামার পর নদীতে পড়ে গেছে, আমরা তাৎক্ষণিক 2টা বুট ঘাট থেকে ভাড়াইছি। 3টা বুট গেছে ওখানে, বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে, উদ্ধার করে বুট কেলার মধ্যে তুলে দিয়েছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ার কাছে পড়ে বিমানটি। বিমানটি উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী, নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বের হয়েছিলেন 2 পাইলট। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারত কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, ভারত তিস্তা প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে চায়। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক অনেক ভালো। দেশটির পররাষ্ট্র সচিবের সাথে সীমান্তে হত্যা বন্ধ সহ অনেক বিষয়ে কথা হয়েছে। ভিসা প্রক্রিয়াকরণ সহজ করার ব্যাপারেও রাজি হয়েছে ভারত।
প্রধানমন্ত্রীর সফরে বেইজিং নয়, বাংলাদেশের কাছে দিল্লি অগ্রাধিকার পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের মামলায় ব্যবসায়ী এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন অভিযুক্ত বাকি 6 জন। 90-এর দশকের রূপালী পর্দার সারা জাগানো নায়ক সোহেল চৌধুরী অভিনয় করেছেন 30টিরও অধিক চলচ্চিত্রে। কিন্তু 1998 সালের 18 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে গুলি করে তাকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের পর সোহেল চৌধুরীর ভাইয়ের করা মামলায় 9 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও আসামিদের করা রিটে বন্ধ থাকে বিচার কাজ। সবশেষ গত বছর ফের বিচার শুরু হয়। দীর্ঘ 25 বছর পর আজ দুপুরে 2 আসামির উপস্থিতিতে দেয়া হয় রায়। এতে ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। যাবজ্জীবন যাদের হয়েছে আমরা তো আপিল, তাদের বিরুদ্ধে আপিল করতে পারি যে তাদের জন্য ফাঁসি হয়, সেটা তো আমরা করতে পারি। আমরা এই জন্য বলছি যে আমরা এই পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরও আমরা আপিলে যাব। এ রায়ে 6 আসামিকে দেয়া হয় বেকসুর খালাস, যার মধ্যে এই মামলায় 16 বছর ধরে কারাগারে থাকা সানজিদুল ইসলাম ইমনও রয়েছেন। আমি এখন এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে নিবেদন করব, আমার এই 16টা বছর কে ফিরিয়ে দিবে। আমি কোনো জায়গায় জামিন পাইনি, কারণ এখন ওনাদের পরিবারের সাথে আলোচনা করে তারপরে আলোচনা করা হবে। আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার। সে কোনো অবস্থায়, কারণ ঘটনার বহু পূর্বে 6 মাস আগেই সে দেশের বাইরে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে সকল অভিযুক্তকে সাজা দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও রাষ্ট্রপক্ষের সাক্ষীরা পক্ষপাতপুষ্ট হয়ে গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের শিল্প খাতের বড় চ্যালেঞ্জ জ্বালানির প্রাপ্যতা। আজ রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলা হয়। স্কয়ার গ্রুপের 4 জন সহ মোট 184 ব্যবসায়ীকে 2022 সালের জন্য সিআইপি হিসেবে স্বীকৃতি দেয় সরকার। রপ্তানির মাধ্যমে যারা প্রতিষ্ঠানের আয় বাড়িয়েছেন, একই সাথে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, এই আয়োজন তাদের জন্য। 2022 সালের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের এমন 184 জন ব্যবসায়ীকে দেওয়া হলো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি সম্মাননা। এই অনুষ্ঠানে যেখানে ওষুধ শিল্পের একক ক্যাটাগরিতে সিআইপির সম্মাননা দেওয়া হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীকে। স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক তপন চৌধুরী সিআইপি হয়েছেন নিটওয়ার খাতে বিশেষ অবদান রাখার জন্য। স্কয়ার টেক্সটাইলসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্রকে একই সম্মাননা দেওয়া হয়েছে বিবিধ পণ্য শ্রেণীতে। আর প্রক্রিয়াজাত কৃষি পণ্য খাতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পেয়েছেন এই সিআইপি সম্মাননা। আমরা যদি ভালো ব্যবসা করি তাহলেই কেবল আমরা এই কার্ডটা পাবো। যদি ব্যবসা ভালো করতে না পারি তাহলে হয়তো ভবিষ্যতে পাবো না। আমরা চাই এই কার্ড আমাদের অনুপ্রেরণা দেবে এবং ভবিষ্যতে আমরা আরো আগামী দিনগুলিতে এই কার্ডগুলি পেয়ে যাব। এটা নিঃসন্দেহে একটা অনেক ভালো একটা উদ্যোগ এবং এটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে আসলে ভালো করার জন্য একটা স্পৃহা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ানোর জন্য, ইন্ডাস্ট্রি বাড়ানোর জন্য, তারপর এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়ানোর জন্য, তো এইগুলোর জন্য ওনারা অনেক বেশি অনুপ্রাণিত হন। এর বাইরে পদাধিকার বলে আরো 40 জন ব্যবসায়ী নেতাকে সিআইপি স্বীকৃতি দেওয়া হয় এই আয়োজনে। সম্মাননা পেয়ে তারা বলেন, দেশের বিদ্যমান ব্যবসায়িক সমস্যাগুলো দূর করা গেলে রপ্তানির ব্যাপ্তি ভবিষ্যতে আরো বাড়বে। আমাদেরকে আপনি অটোমেটেড গ্যাসটা ঠিক করে দেন, ইলেকট্রিসিটি ঠিক করে দেন, আমরা আপনাকে পয়সা দেব, কিন্তু আমরা এটার জন্য ব্যবসা করতে পারছি না। আমার মনে হয় এই কাজটা যদি আপনি করে দেন তাহলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। এলডিসি গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে আমরা 3 বছর বিভিন্ন দেশে আমাদের মার্কেট অ্যাক্সেস পাবো, মানে বিভিন্ন দেশে ঢোকার বিশেষ সুবিধা পাবো। বা ডেভেলপিং কান্ট্রি হিসাবে কিন্তু এই সুযোগগুলি আমাদের সীমিত হয়ে যাবে। তাই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে
মার্কেট অ্যাক্সেসগুলি করতে পারি। স্বীকৃতি পাওয়া এই উদ্যোক্তারা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে, সরকারি যানবাহনে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, ব্যবহার করতে পারবেন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ, আমন্ত্রণ পাবেন সব ধরনের জাতীয় আয়োজনে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। রাত 4:10 409 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। দাউদ হাসানের রিপোর্ট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। রাত বাড়ার সাথে সাথে হাজিদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ ক্যাম্পের আঙিনা। কেউ নিচ্ছেন বোর্ডিং পাস, কারো চলছে ইমিগ্রেশন, কেউ বা বিদায় জানাচ্ছেন প্রিয়জনের কাছ থেকে। প্রথম ফ্লাইট ধরতে হজ যাত্রীদের মধ্যে এমন ব্যস্ততা। এবছর হজের সার্বিক বিষয়ে সন্তুষ্টি থাকলেও বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তারপরও হজ করতে পারবেন তাই খুশি তারা। ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি, কারণ অন্যান্য দেশ গভর্নমেন্ট ভর্তুকিতে হজ যাত্রীদের জন্য, আমাদের দেশে গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে না, বরঞ্চ আমাদের থেকেই নিচ্ছে। তো ভর্তুকি দিলে আমি সপরিবারে যেতে চেয়েছিলাম, কিন্তু টাকাটা অনেক বেশি হয়, আমি সপরিবারে যেতে পারিনি। না কোথাও যাবে না। আমি করে আমরা সব ক্ষেত্রেই আমরা সহযোগিতা পেয়েছি। আমরা আগে মদিনায় যাচ্ছি, মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব, সেখানে একটা বড় সৌভাগ্যের বিষয়। আমরা আমাদের নিজেদের জন্য যেমন চাইবো, সাথে সাথে আমাদের দেশবাসীর জন্য, সবার মঙ্গলের জন্য আমরা দোয়া করব। রাত 4:10 409 জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার পথে ছেড়ে যায় সাউদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। পরে হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের হজ যাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা হজ যাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন। যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন। হজ যাত্রীদের লাগেজ লোডিং আনলোডিং এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন 83,311 জন। মোট 7টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। অনেক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের কারণে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার ছিলেন বেপরোয়া। 2 দফা রিমান্ডে তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগই তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মিল্টন স্বীকার করে বলেছেন, ভুয়া মৃত্যু সনদ তৈরি করে ডাক্তারের সই জাল করে নিজেই সবকিছু লিখে দিতেন। নকল ওয়েবসাইট থেকে বানানো জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ কিংবা কোভিড-19 টিকার সনদের বাণিজ্য করে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তাদের একজন লিটন মোল্লা, আরেকজন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ জামাল উদ্দিন। তাদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করা হয়েছে। এবারে খেলার খবর। দাবায় একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান বাংলাদেশের প্রতিভাবান কিশোর মনন রেজা নীর। মাত্র 14 বছর বয়সী নারায়ণগঞ্জের এই দাবাড়ু সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় অর্জন করেছেন ইন্টারন্যাশনাল মাস্টার নর্ম। মোহসেনাদ শিহাবের রিপোর্ট। গোল আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, তো আইএম নর্মে আসলে স্যাটিসফাইড হওয়া যাবে না ওরকম। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। 14 বছরের কিশোর মনন রেজা নীর যেমন বড় হচ্ছেন তার স্বপ্নের হাত ধরে। নামটা যদি চেনা চেনা লাগে তবে জেনে রাখুন, বছর 5 আগে মাছরাঙা টেলিভিশনের একটি প্রতিবেদন পরিচয় করিয়ে দিয়েছিল এই বিস্ময় বালককে। সেদিনের 9 বছর বয়সী ছোট্ট মননের দাবায় পারদর্শিতা দেখে অবাক হয়েছিলেন সবাই। সম্ভাবনার কলি থেকে আজ অনেকটাই প্রস্ফুটিত ফুল মনন। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে নিজের আগমনের জানান দিয়ে এরই মধ্যে জিতেছেন বেশ কিছু স্বর্ণ ও রৌপ্য পদক। আর সম্প্রতি ব্যাংককে পেয়েছেন প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার বা আইএম নর্ম। আমি আসলে কোনো নর্মের চিন্তা করি নাই। আমি আসলে ভালো খেলছিলাম সবগুলা ম্যাচই। ফার্স্ট ম্যাচটা শুধুই একটু খারাপ হয়েছে একটা উইক প্লেয়ারের সাথে, এছাড়া অন্যান্য ম্যাচ খুব ভালো খেলছে।
নারায়ণগঞ্জের ফিলোসফিয়া স্কুলে নবম শ্রেণীতে পড়া মনন এরই মধ্যে যথেষ্ট পরিণত। কমনওয়েলথে গেল, তখন আমি টাকার জন্য অনেক কষ্ট করে গেছি, আমি টিকিট ছাড়া ট্রেনে উঠে গেছি, সারা রাত আমি মাটিতে বাথরুমের সামনে শুয়েছিলাম। ও ভালোবাসে দাবা খেলতে, এটাই হলো ওর বড় পজিটিভ দিক। সাদা কালো বোর্ডে মননের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি তার মা। মোহসেনাত শিহাব, মাছরাঙ্গা সংবাদ, চাষাড়া, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বর্ষায় প্রচণ্ড সক্রিয় থাকবে মৌসুমী বায়ু, উপমহাদেশে 70% পর্যন্ত বেশি বৃষ্টির আভাস, দেশে মাঝারি থেকে বড় বন্যার আশঙ্কা। যানবাহনের গতি ও গাড়ির ধরন নির্ধারণ করে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, শৃঙ্খলা ফিরবে আশা বিআরটিএ চেয়ারম্যানের। এবং যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত, আরেকজন আহত। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।